শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আপনাদের প্রিয় অনুষ্ঠান, চ্যানেলের পর্দায় নিয়মিত অনুষ্ঠান ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে বরাবরের মতোই। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন চ্যানেলের পর্দায়, তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় নিরাপদে আছেন এবং সবসময় চ্যানেলের পর্দায় চোখ রাখছেন। সুপ্রিয় দর্শক, একটি বিষয় ভীষণভাবে পরিলক্ষিত, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ক্রাইসিস মোমেন্টে, ন্যাশনাল ক্রাইসিসে কিংবা কোনো একটি ক্রাইসিস মোমেন্টে একটি দেশের শিল্পী গোষ্ঠীর একটি আলাদা কন্ট্রিবিউশন থাকে, সেটা আমরা সবসময় খেয়াল করেছি। এবং আমাদের এবারের যে জোর দাবি তুলেছিল সবাই মিলে, ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যখন আন্দোলন করছিল, তখনও কিন্তু শিল্পীরা এগিয়েছিল তাদের শিল্পের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন জানানোর ক্ষেত্রে। এবং আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি শিল্পীদের সঙ্গে আজকের আড্ডা, এবং কথা বলবো তাদের অবদান নিয়ে আবারও এবারের আন্দোলন তারা কীভাবে সরব ছিল, সোশ্যাল মিডিয়াতে হোক, সশরীর হোক, যেভাবেই হোক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমার ঠিক ডান দিকে বসে আছেন পরানা হাসান, সঙ্গীত শিল্পী। তারপরে রয়েছেন খুবই সুপরিচিত একটি মুখ, তিনি একজন সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, আমাদের সুপরিচিত ইথন বাবু। এবং সেই সঙ্গে রয়েছেন এই সময়ের খুব জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন যিনি, মৌসুমী, সঙ্গীত শিল্পী। এবং তারপরে রয়েছেন রোজেন, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। এবং সেই সঙ্গে রয়েছেন আরও একজন খুবই পরিচিত মুখ, তাকে আমরা সবাই চিনি, তিনি চলচ্চিত্র অভিনেতা শিবা শানু। এবং স্বাগত আপনাদের সবাইকে। শুভ দুপুর। কেমন আছেন ইথন ভাই? ইনশাল্লাহ, আমি তো সবসময় ভালো থাকার চেষ্টা করি। আজকে কেমন আছেন? আজকে তো ভালো, যে চ্যানেল আই ডাকছে মানে নিজের বাসায় আসছি মনে হচ্ছে। সত্যি ওয়েলকাম টু দ্য স্টুডিও। সবাই কেমন আছেন? শিবা শানুকে জিজ্ঞেস করি। শিবা শানু, আপনাকে অনেকদিন বাদে আমরা দেখলাম, কেমন আছেন, কেমন যাচ্ছে? অনেকদিন পরে চ্যানেলে আসতে পেরেছি, এর জন্য ভালোই লাগছে। ওয়েলকাম টু দ্য স্টুডিও। আমারও একই কথা, যে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, ভালো লাগছে। মৌসুমী, স্বাগত আপনাকে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুব ভালো। পরান, আপনাকে স্বাগত। এবং শুরুতেই সবার কাছে একটু জানতে চাই যে এই যে শুরুতে বললাম যে কথাটি, যে প্রত্যেকটি আন্দোলনে শিল্পীদের, বিশেষ করে কণ্ঠশিল্পীদের কিন্তু আলাদা একটা ভূমিকা থাকে, বা যারা গান লিখেন, গীতিকবি যারা, কথাটা কতটুকু একমত আপনি? একটা গান যে অনেক কিছু করতে পারে, একটা আবৃত্তি যে অনেক কিছু করতে পারে। আপনার প্রেরণাতে গেলে আমাদের জাতীয় কবি নজরুলকে নিয়ে আসতে পারেন। জি। তার যে ভূমিকা ছিল, হয়তো জেনারেশনের কাছে এইসব ভূমিকাগুলো নাই, হয়তো ওরা ওইসবে পড়াশোনা করে না, জানে না। একটা গান, একটা গল্প, একটা আবৃত্তি অনেক কিছু ঘটাতে পারে, যেটা এবার আন্দোলনে আমরা ছিলাম। এটা আমরা দেশবাসীর জন্য উৎসর্গ, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্যই উৎসর্গ করেছি। এরকম কাজে নিজেকে জড়িয়ে রাখতে পেরেছি এবং করছি, এবং করবার জন্য নিজের কাছে ভালো লাগে। যে যদি দেশের জন্য যদি এসব করে যদি প্রাণ দিতে পারি না, আরও বেশি ভালো লাগবে। সত্যি। মৌসুমী তো স্টেজে গিয়ে এই গানটি তুলেছেন। এইবারে যে গানগুলি নিয়ে কথা বলবো, আমি বলতে যাচ্ছি, শুধু শুরুতে গানগুলো নিয়েই কথা বলি। এই যে গানগুলো যখন আপনি গাইলেন সবার সামনে, তিনটি গানের কথা বিশেষভাবে যদি বলতে চাই, শিরোনাম, সেই গানের কথা বলবো। তার আগে যদি বলি, এই ধরনের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন আপনি স্টেজে দাঁড়ান, তখন আপনার মনে আসলে কি কাজ করবো, অনুভূতিটা কি কাজ করে দর্শকদের সামনে, শ্রোতাদের সামনে? স্বাভাবিকভাবেই একটু ভয় কাজ করেছিল প্রথমে, কিন্তু পরবর্তীতে এটা ধীরে ধীরে কেটে উঠি। আর তার পেছনে যথাযথ কারণ ছিল, কারণ আমার গুরু ইথন বাবু, শিবা ভাই, পরান ভাই, রোজন ভাই, পারিপার্শ্বিক আরও বড় ভাইরা আছেন, যারা সর্বদাই আমাকে সাহস জুগিয়েছিলেন। আর এই সাহসেই আমি একের পর এক স্টেজে একদম মন খুলে গানগুলো করতে পারছিলাম সাহস নিয়ে। ধন্যবাদ। এবং শিবা শানুর কাছে আমার বিশেষভাবে প্রশ্ন থাকবে, কারণ অভিনয় এমন একটি মাধ্যম যেখানে আসলে অনেক কিছুর মানে রেভলিউশন ঘটানো যায় চাইলে। এবং আমরা আজকে একটু পেছনে যেতে চাই। শিবা শানু, যেহেতু জেনারেশনাল অনেক ব্যাপার থাকে, অনেকেই হয়তো আপনাকে চেনে, আমি একটু ভালো করে আজকে সেভাবে বলতে চাই। পেছনটা যদি যেতে চাই, শুরুটা কোত্থেকে হয়েছিল আমাদের শিবা শানুর অভিনয়ের জীবনটা? আমার অ্যাকচুয়ালি শুরুটা হয় র্যাম্প মডেলিং দিয়ে। আমি র্যাম্প মডেলিং দিয়ে শুরু করি, তারপরে অল্প বিস্তর কিছু মঞ্চে কাজ করেছিলাম। ওই সময় জাস্ট প্যাকেজ নাটকগুলো শুরু হচ্ছিল, জাস্ট 93-94-এর দিকে একটা দুটো করেছিলাম। তারপরে ফিল্মে, আবার এখন আবার কিছু সিঙ্গেল নাটকগুলো করছি, সিরিজ করছি।
এবং এই যে আপনার দারুণ একটা মানে দরাজ কণ্ঠ আছে, এটা আমরা বলতে চাই আজকে। এই কণ্ঠ দিয়ে কি কোনো কাজ করা হয়েছে আলাদাভাবে? কণ্ঠ দেওয়া যায় বা কণ্ঠ একটা কথা বলবো, কিন্তু আমি স্পেসিফিক নাম প্রকাশ করব না। জি। আমার কণ্ঠের কারণে বাংলাদেশের একজন শিল্পী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, সিক্রেটটা বেরোয় আসলো, আমি জিজ্ঞেস ঠিকই নাম বলবো না বলেছে তো। আচ্ছা, যাই হোক, তো যে বলছিলেন আপনি, গল্পটি বলছিলেন, শুরুটা বলছিলেন আপনার। হ্যাঁ, তো সেভাবেই তো র্যাম্প মডেলিং থেকে আস্তে আস্তে একটু অভিনয়ের দিকে ঝোঁক ছিল সবসময়। আর এই ব্যাপারে হেল্প করেছে আমাকে তানিয়া আহমেদ, আর আমার খুব ছোটবেলার বন্ধু ফয়সাল। তারা দুজন আমাকে খুব হেল্প করেছে, এবং তাদের মাধ্যমে তারপরে আস্তে করে আমাদের হিরো রুবেল ভাইয়ের একটা মার্শাল আর্ট স্কুল ছিল, ওখানে যাই মার্শাল আর্ট প্র্যাকটিস করি। আজিজ রেজা সাহেবের ডান্স স্কুলে ডান্স প্র্যাকটিস করি, নিজেকে প্রিপেয়ার করি, তারপরে আমি ফিল্মে আসি কাজ করতে। তো আমার খুব শখ ছিল যে আমি নায়ক হব আর কি। তো আমার বাসার পাশেই থাকতেন অনেক নাম করা পরিচালক প্রয়াত অশোক ঘোষ। জি। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার আব্বার ফ্রেন্ড ছিলেন উনি। জি। তো ওনার সাথে একদিন গেলাম এহতেশাম সাহেবের অফিসে। এহতেশাম সাহেব আমার অনেকগুলো ছবি দেখলেন, দেখে বললেন, বাবা হিরো হবে না, তুমি ভিলেন টিলেন চিন্তা করে দেখো। তো তারপর আমার পরিচয় হলো ওস্তাদ নাদিম মাহমুদের সাথে। আমার ওস্তাদ, যিনি প্রথম ছবি ডিরেক্টর, তিনি আমাকে মাতৃভূমিতে একটা জার্নালিস্টের ক্যারেক্টার করালেন পজিটিভ। তারপরে তার পরবর্তী ছবি থেকে ইয়াং ভিলেন হিসেবে কাজ শুরু করছি। এখন পর্যন্ত পজিটিভ ক্যারেক্টার করেছি। লাস্ট কিছুদিন আগে আমার একটা ছবি রিলিজ হয়েছে, ওরা 7 জন, যেখানে আমি একটা ক্যাম্প কমান্ডারের চরিত্র অভিনয় করেছি, মুক্তিযুদ্ধের উপরে ছবিটা। পজিটিভ ক্যারেক্টার, এবং দর্শক প্রিয়তা এবং সমালোচনার দিক থেকে সমালোচকদেরও অনেক প্রশংসা করিয়েছি আমি ওখানে ওই ছবিতে কাজ করে। বাহ। এবং আমি যে কথাটি বলছিলাম, আমি একটু ইথন বাবুর কাছে আসবো, তার আগে ছোট্ট একটু জানার ছিল যে এই যে অভিনয়ের মাধ্যমে যে অনেক কিছুর অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব, বা একটা আন্দোলন বলি বা একটা দাবি বলি বা যে কোনো কিছুই অভিনয়ের মাধ্যমে তুলে ধরা যায় জাতির কাছে বা বিশ্বের কাছে, সেটা কিন্তু বিশ্বাস করেন বা সেই জায়গাটিতে? অবশ্যই বিশ্বাস করি। আর আমাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করেছে, বাবু কিন্তু অনেক পুরনো একটা পরিচিত মুখ, জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, গীতিকার। আর ও প্রিয়ারা থেকে শুরু করে অনেক সুপারহিট গান আমি আছে। সেখানটা আসছিলাম। হ্যাঁ, কি বলুন? আমি যেমন অভিনয় করতে করতে পাবলিকের কাছে আমার একটা পরিচিতি আছে। তখন হয় কি, যখন আমি আমার জায়গা থেকে যদি 4 লাইনও বলি, পাবলিক ওটা খুব গ্রহণ করে। জি। কারণ পাবলিকের মনের কাছে থাকার কারণে ওইটা পাবলিকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। এইটা একটা প্লাস হিসেবে কাজ করেছে। এবং সেই সময়টা আমাদের মানে ওই আন্দোলনের সময়টা কি কি ঘটছিল না ঘটছিল, তার উপরে আমাদের তো সুযোগ ছিল না কোনো চ্যানেলে আমাদের নাটক প্রচার করা। তো আমরা সেগুলো একটা রুমের ভিতরে, বাবুর বাসায় একটা রুমের ভিতরে ওই ক্রোমা করে করে আমরা ওগুলো করতাম। করে আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা ওগুলা রিলিজ দেওয়ার চেষ্টা করতাম, ফেসবুকে বা ফেসবুক পেজে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াগুলো দিতাম। আর কিছু কিছু স্টেজেও করতাম, কারণ পাবলিককে একটু চিয়ার আপ করার জন্য, একটু পাবলিকের ভিতরে একটু দোলা দেওয়ার জন্য। তোরা খুব নিত ওটা। আমার মনে হয় যে কিছুটা হলেও তো কাজ করেছে আমাদের এই কার্যক্রমগুলো। এবং এভাবে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, মানে প্রতিটি শহরে, জেলায়, বিভাগে যে আমাদের এই কাজগুলো অব্যাহত করা, মানুষকে উদ্বুদ্ধ করা, যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে মানুষকে ইনভলভ করানোর জন্য। মাধ্যমটা আসলে খুব বেশি জরুরি। আপনি যেমনটি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে তখন করতে হয়েছে একটি ঘরের মধ্যে। এবং পুরোনো কথা যেহেতু এসেইছে, ইথন বাবুর কথা যদি বলি, আজকে আমি জিজ্ঞেস করছিলাম অফলাইনে যে, ও প্রিয়া তুমি কোথাও বয়স কত হয়েছে? তুমি বললো 20 বছর হয়েছে। একটা গান 20 বছর থাকা মানে 23 বছর 24 বছর 24 বছর হয়েছে। 2001-এ করা হয়েছিল, এবং সেই গানটি এখনো মানুষ গায়, এখনো মানুষ শুনতে পছন্দ করে, নতুন যারা শুনে তারাও পছন্দ করে। একটা গান যেভাবে আপনাকে পুরো নেশনের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছে থ্রু ক্যাসেটস, কোনো সোশ্যাল মিডিয়া তখন ছিল না, এটা খুবই মানে কি বলবো, সেই সময়টা আসলে কেমন ছিল সেটা আগে জিজ্ঞেস করে আজকের দিনে ফ্যানটা কেমন, আসলে তখনকার ফ্যান আর আজকের ফ্যান কেমন, ডিফারেন্স কি? এখন তো অনেক মাধ্যম আসলে তো আমরা তো আসলে আমাদের স্বভাব হচ্ছে অতীতকে ভুলে যাওয়া, কিন্তু অতীতের কাজ হচ্ছে ভবিষ্যৎকে নিয়ে, অতীতের কাজটা হচ্ছে ভবিষ্যৎ তৈরি করা। তো এখান থেকে আমরা হটে যাই। তো অপ্রিয়ার গল্পটা ওটাও একটা অনেক কাহিনী, ওটা ছবি পর্যন্ত হয়েছে। ওই কিন্তু আমার শুনি গল্পটা শুনতে চাই আমরা। অপ্রিয়ার ছবি হয়েছে, কিন্তু কাহিনী যেটা সেটা হয়নি। আচ্ছা, মানে ধরুন আমি একটা বলতে চেয়েছিলাম লিটন ভাইকে এই টাইপের হবে, আমি কিন্তু কোনো ছবির কাজ আজ পর্যন্ত করিনি। আমার কাছে 600, 700, 800 ছবির অফার আসছে, আমি ছবি করিনি, কারণ বাংলাদেশের ছবি আমি করব না। এটা অন্য কোনো কারণে না, আমার হয়তো ফ্যাক্ট হয়নি, এটা আমার আবার অন্যকে অন্যভাবে নিতে পারে। তো মানুষকে গান দিয়ে যে ধরা যায়, সেটা অপ্রিয়া থেকেই আমাদের একটা
অসহায় ছেলেকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন। একটা চ্যানেল, যে চ্যানেল আই যদি কাউকে মনে করে ব্রেক দিবে, তাকে যদি ঠিকমতো ধরে, আপনাদের এখানে অনেক গানের অনুষ্ঠান হয়, এখন অনেক তারকা তৈরি করছেন না আপনারা, তো এটার জন্য চ্যানেল আইকে কিন্তু সবাই পছন্দ করে। এই যে আমাদের এই যে কাজগুণাতে মনে করেন নিয়ে আসতে হবে, কিন্তু আপনাকে সঠিক জায়গাতে সঠিক শিল্পীটাকে আনতে হবে। আপনি তর্কে জড়াবেন না, জি, সমালোচনায় জড়াবেন না, আপনার ভালোকে ভালো বলতে হবে। তো আমরা মনে করেন শিল্পী তৈরি করেছি আমি, আমার তো খালি আসিফ না, আসিফের পর আসছে আতিক হাসান, আতিক হাসানের সাথে কাজ করছে কে, সোনু নিগম, কুমার শানু। আমি ইন্ডিয়া থেকে বোম্বে যেয়ে কাজ করে আসছি, ওগুলাও সুপার ডুপার হিট। আমার ইচ্ছা ছিল না যে আমি ওদের সাথে কাজ করি, কিন্তু তখন প্রয়োজনের ক্ষেত্রে হ্যাঁ কুমার শানুদের সাথে কাজ করছি। আমি অন্বেষার গান করছি, আমি অনেকের গানই করছি, কারণ একটা চাদর হবে সুমন, জেন সুমন। তারপর রিটার্ন টিকিট কে গাইছিল তা আপনারা খুব ভালো করে জানেন, ওর নামটা নিব না। হ্যাঁ না, ওর নামটা নিব না। বড় ব্যথা দিলে অঞ্জনা রান। আমাদের হাতে কিন্তু বাবলু, বিপাশা, শেষ চলছে, পরাণ, মৌসুমী, এদেরকে কিন্তু তৈরি করতে হচ্ছে আমাদেরকে। আমি এখনো তৈরি, কারিগরের সাথে কোনো সময়ের জন্য বেয়াদবি করতে হয় না। কারিগর কিন্তু তার বয়স থাকাকালীন কাজ করতে পারে। তো আমরা কিন্তু সঙ্গীতের কারিগর, আমরা গর্ব করছি না, গর্ব করছি না। কিন্তু আপনি যখন আমাদের সন্তান নিয়ে লড়বেন বা সন্তানদেরকে কেউ কিছু বলবেন, তখন কিন্তু হবে না। আবার সন্তানদেরও আবার চরিত্র এরকম হয়ে যায় যে মনে করেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি থাকে যেসব সাবজেক্টে, এগুলাই থাকে। এখানে কিন্তু অনেক কিছু বলার আছে, কিন্তু আজকে প্রডিউসার বলছে যে বাবু ভাই আপনি কিন্তু আজকে একটু আমাদের হয়ে থাকে না। আমরা একটা জিনিস জানতে চাইবো আপনার, সেটি হচ্ছে যে এই যে শিল্পী তৈরির কথা বলেন, কারিগরের কথা বলেন, আপনি শিক্ষক বা আপনি দীক্ষা দিয়েছেন অনেক শিল্পীদের, তৈরি করেছেন, সেই জায়গাটিতে জিজ্ঞেস করি তাগিদটা কি আসলে, কেন তৈরি করতে ইচ্ছে করে? শুনেন, এখানে যারা আমি যেমন গান নিয়ে সবসময় চিন্তা করি, তা আমাকে গানেই থাকতে হবে। একজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারগিরি করতে হবে না। ডাক্তার, তাকে কিন্তু রুগী ঠিক করতে হবে। একজন সুইপার, তাকে কিন্তু ঘর বাড়ি ছাপতে দিতে হবে। মানে যার যার যেরকম যেখানে ক্ষেত্রের কাজ। আমি আপনাকে বলি, এই আন্দোলনে আমাদের মূল গান ছিল 40টা। গতকালকে শহীদ মিনারে কিন্তু একটা গান প্রকাশ করছি আমরা, যে আমাদের শহীদদের যে ইতিহাস, সেই ইতিহাসে তোমাদের নাম থাকবে, এরকম কিছু একটা গান ছিল, যেটা গাইছে মৌসুমী আর পরাণ। আমরা 40টা গান করেছি এবং 7টা খণ্ড নাটক করছি। ওকে টেলিফোন বিভ্রান্ত করে একা মনে করেন, ঘরের মধ্যে তো চিন্তা করতে হবে, শিবা এই কাজটা করবো, হ্যাঁ তুই আসিস, হ্যাঁ শোন এইভাবে যা, তুই কি ভোট দিতে যাবি, ভোটের উপর কাজ করতেছি কিন্তু আমরা, কারণ আমরা তো ভোট দিইনি 15 বছর, এটা তো একটা লাগবে, অধিকার লাগবে। শিবা শানুকে নিয়ে এসে এগুলা কাজ করতে হবে আমরা, টুক 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 করে বসে রোজনের বাসায়। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাস্ট 3-4 মাস 6 মাস তো আমরা কেউ বাসায় ঘুমাতে পারিনি। সবচেয়ে মারাত্মক বিষয় ছিল এইটা, যে একজন সঙ্গীত শিল্পী, একজন চলচ্চিত্র, একজন সঙ্গীত পরিচালক, এরা কিন্তু ভয়ে, প্রাণের ভয়ে, আমাকে তো মেরে ফেলার একটা ডিক্লেয়ার ছিল যে আমাকে, ওকে, পরাণকে, আমরা কিন্তু কেউ ছিলাম না। তো এগুলা কথাগুনা একদিন এসে তারকা আলাপে বসে থেকে গল্পগুনা বলবো। এমন কিছু গল্প আমাদের কাছে লুকিয়ে আছে যে তারকা আলাপের যা শ্রোতা ভক্ত আছে, ওরা সব চোখ দিয়ে পানি বলবে। নিশ্চয়ই। আমরা একটু কাজ নিয়ে আজকে আরেকটু কথা বলতে চাই। যেমন আমি বলছিলাম তৈরির তাগিদ, যেটা আমরা 3 জনকে দেখতেও পাচ্ছি। ইনফ্যাক্ট আজকে আপনার সঙ্গে 3 জন যদি বলি শিল্পী, যাদেরকে আপনি নিজের হাতে তৈরি করেছেন বলে নিশ্চয়ই ভুল হবে। আপনার আমি একটু পরাণের কাছে আসতে চাই। পরাণ যদি বলেন আমাদেরকে যে সেই জায়গাটা আসলে আপনার কাছে কেমন, যেমন শিক্ষক বললেন যে তিনি কিভাবে তৈরি করেন, তার দায়টা কোথায়, আপনাকে যদি জিজ্ঞেস করি অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর অফ মিউজিক, আজকে ইথন বাবু যদি ইভ্যালুয়েট করতে বলি কি বলবেন, কীভাবে মূল্যায়ন করবেন তাকে? বিষয়টা হচ্ছে যে উনি হচ্ছে ক্রিয়েট করতে ভালোবাসেন, সংস্কৃতি মানুষ অবশ্যই। তো একজন ক্রিয়েটর চাই তার ক্রিয়েশনটাকে বেস্ট কারো মাধ্যমে প্রচার করতে, বা তো সেই হিসেবে উনি আমাদের মতো অনেক শিল্পী তৈরি করেছেন। হয়তো সবার নাম হয়ে আসেনি, অসংখ্য। আমি নিজের থেকে দেখেছি, আমার সাথে সম্পর্ক হচ্ছে আজকে প্রায় 18 বছর। 18 বছর যাবত আমরা একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, গান করা সবই আমরা একসাথে করেছি। তো ওনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে। তো কখনো যদি ভালো গাইতে না পারি বকা দেয়, আবার মন খারাপ করলে বুকে টেনে নেন। অর্থাৎ আমাকে জন্ম দিয়েছেন আমার এক বাবা, আর সঙ্গীতে জন্ম দিয়েছেন কিন্তু আরেক বাবা। সো ওই রেসপেক্টটা তো সবসময় থাকবে। এবং ওনাকে দেখেছি যে কীভাবে বসে গান লেখা, না এই লাইন লেখার পর এটা ভালো হয়নি, চেঞ্জ করে আবার সুর চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা, মিউজিক চেঞ্জ করা, গানের মিক্সিং মাস্টারিং হয়ে গেছে, দেখা গেছে ভালো লাগতেছে না,
আমরা আবার চেঞ্জ করেছি, আবার ভয়েস দিয়েছি। এই যে ডেডিকেশনগুলো, এই আদর, শাসন এবং দিক নির্দেশনা দেওয়া শুধুমাত্র কিন্তু গানের বিষয় না, যে এইভাবে এটা গাবি, ওটা করলে ভালো হবে না, জীবন দর্শন লাইফের আসলে। একদম জীবন দর্শন, যেটা যে এইভাবে করবি, এইভাবে কথা বলবি, এটা পরিহার করবি, এই জিনিসটা তোর ভালো, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আর খারাপ হলে অবশ্যই মায়ের মাটিতে পড়ে না, না, গুরুমুখী বিদ্যা যেহেতু মার তো খেতেই হবে। অবশ্যই অবশ্যই এটা আমরা আশীর্বাদ হিসেবে নিই। আর কিন্তু যেটা আপনি বলেছেন যে আমার মূল্যায়নটা হচ্ছে এটাই, যে আমি অনেকের সাথেই কাজ করেছি, বাট এই যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য, এটা আমি কোথাও পাইনি। এই জন্য আমি অলওয়েজ রেসপেক্ট, এবং আমি তাকে আমার সঙ্গীতের পিতা হিসেবে আজীবন সম্মান দিয়ে গেছি, দিয়ে যাবো। মান অভিমান থাকতে পারে, সেটাও না, যেখানে ভালোবাসা বেশি সেখানে একটু মান অভিমান থাকবে, এটাই খুব স্বাভাবিক। এবং এবং উনি যে নির্বাচন করেন ভালো শিল্পী, তার প্রমাণটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি খুব ভালো গান করেন। আমরা কাছে গান শুনবো না, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ঘটনা আছে, প্লিজ প্লিজ। একটু না বললে হবে না। তো ও কুমিল্লার, আসিফও কুমিল্লার। জি। ও। তো হ্যাঁ, দুজনের বাসায় খুব কাছাকাছি, কিন্তু দুজনের কণ্ঠ, কথা বলার ঢং, মানে আমি যদি ওর গান করি, আসিফ মনে করে যে ওর সাথে আমি কম্পেয়ার করে যেতে, বাবু ভাই ওটা কি করছে। আচ্ছা আচ্ছা। আমি না মানে চিন্তায় থাকি। ও কিন্তু 2007-এ কিন্তু ওর যদি গান আসে, ও কিন্তু সুপার ডুপার হিট হয়। এখন ঘটনা হয়েছে যে তখন হয়তো কোনো কারণের বা হয়নি, তো তারপরে ওর যখন গান ছাড়ি বা এখন যেগুলো গান করে আসিফের মতো, এই জিনিসগুলো থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে দেখেন, কলকাতাতে দেখেন যে কুমার শানু গান গেয়েছে কিশোর কুমারের, অভিজিৎ গান গেয়েছে কিশোর কুমারের, তরুণী গান গেয়েছে মোহাম্মদ রফির। এদের কিন্তু কোনো বাধা সাধা নাই, কিন্তু গল্প কিন্তু ডিটো তাই মতো করে গেছে। আর আমাদের এখানে যদি খালি মনে করেন আপনাকে আমি একটু ফলো করি, তখনই মনে করেন আপনারা ঝাঁপিয়ে পড়েন যে আমি আপনাকে নকল করছি। রাইট। তো বিদ্যাশক্তিটা তো নকল, যে বিদ্যাটা আপনি করছেন, এটা তো পড়ে আসতেছেন, ক্লাস 1 থেকে পড়াশোনা করতেছেন। আপনি তার সেই জাতীয় কবি নজরুল হতে পারবেন না যে মেধা শক্তি ওইভাবে দিয়েছে ক্লাস 8 পর্যন্ত। এটা কিন্তু আধ্যাত্মিক কিছু পাওয়ার থাকে। তো এইখানে আমাদের এই ভুলভ্রান্তিগুলো আমাদের মধ্যে থেকে যায়, যে আমরা কিন্তু পড়াশোনা করতে করতেই পড়ছি, পড়াশোনা করে গিয়ে লিখছি, সব কিছু কিন্তু জাস্ট জ্ঞান ধারণ করতে হলে আপনাকে পড়তে হবে। আপনাকে কথা বলতে হলে যদি কারোর মতো হয়ে যায়, তাহলে কি আমি আপনাকে ফলো করাটা কি পাপ? সেই জায়গাটা একটু আসি, আমি একটু ধরতে চাই। তুমি বলো, পড়ানোর কাছে আসবো। তোমাকে যদি কেউ ফলো করে, এটা কি কেউ পাপ? না। আমার তো অনুকরণ থাকতে পারে, আমার একজন নায়িকা পছন্দ হতে পারে, আমার একটা নায়ক পছন্দ হতে, একটা একটা গায়ক পছন্দ হতে পারে। আমি যদি তাকে ফলো করে গান গাই বা গান হয়ে যায় তার মতো, আপনাকে বলতে তুমি কিন্তু ওই মান্নাদের মতো গান গাচ্ছ। অনেকে তো গায়, আপনাদের টিভি চ্যানেলে শুনি না আমরা, সবাই তো গায়। কিন্তু এদেরকে যদি, আমার ছোট্ট কথাটা বলে দিই, এদেরকে যদি আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে আগিয়ে নিয়ে আসি না, দেশ কিন্তু আগায় যাবে। কথাটা এটাই, এদেরকে নিয়ে হিংসা বা কোনো কটু কথা থেকে আমরা বিরত থাকলে এটা আমরা ভালো করতে পারবো। এবার আপনি যেতে পারেন। শিক্ষক বললেন, এবং আমি একটু একটা জায়গায় আসতে চাই আপনার, সেটা হচ্ছে যে কখনো কি আমাদের এই প্রিয় শিল্পী যে গানটি গেয়েছিলেন, ইথন বাবু যিনি লিখেছিলেন, 24 বছর বলেছিলেন, সারা দেশের মানুষ শুনেছে এই গানটি, এবং এই গানটি গায়নি এমন কোনো বাঙালি আমার মনে হয় বাংলাদেশে নাই, সবাই শুনেছে। আমি মনে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে রাস্তায় অনেক শুনেছি, অনেক জায়গায় ক্যাসেটে বাজছে অনেক জোরে। তো সেই গানটি কি গাওয়া হয়েছে কখনো? যেহেতু গানটি তো গিয়েছেন আমাদের শ্রদ্ধ আসিফ ভাই, আর গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক বসে আছেন। সো আমরা তো হাজারো প্রোগ্রাম করেছি স্টেজে, এই গান গাওয়া হয়েছে, গাইতে হয়, অসংখ্যবার গাইতে হয়। আজকে আরেকবার হয়ে যাক, হচ্ছে এই গানটি শুনতে চাই এবং সেই সঙ্গে আপনার একটি গান শুনতে চাই। না, এখানে আমরা যেহেতু গল্প করতে আসছি তারকাতে, আমরা লাস্টে আমাদের আজকে যে সেটি শুনবো, আমরা যে মিশন আসছি, এইগুলা গান গাবো না, আমরা লোকের কাছে নতুন কিছু গান নিয়ে আসবো। আচ্ছা, নতুন গানই হোক তাহলে। এটাই বলতেছি, আমরা যে আন্দোলনে ছিলাম, এত কষ্ট করেছি, যে বললাম না যে একদিন তারকাতে আসবো এবং আমি রুমা আপাকে বলবো যে আমাদের এমন একটা কাজ করতে হবে যে আমাদের কষ্টগুলো শুনে যাতে লোক বুঝতে পারে যে আসলে এই আন্দোলনটা কোথায় ছিল, কীভাবে ছিল, গুম খুন, মানুষ পাওয়া যাচ্ছে না, এই জিনিসগুলো আমরা একদিন এসে, আমরা যে তারকাদের যেহেতু কথা বলার যেহেতু অধিকার আছে, আর চ্যানেল আই সেটা সবসময় দেয়, সবসময় জন্য আমার চ্যানেল আই তো আমাদের মানে একদম হৃদয় মাঝে। তো এখান থেকে আমি একটাই কথা বলবো যে একদিন আমাদেরকে এভাবে বলতে হবে যে আমরা যে কষ্টগুলো করেছি, 40টা গান লেখা, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা, এগুলো যে মনে করেন মামার বাড়ির আবদার, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, পরানরা গাইছে মনে করেন ভোটের বাক্সে লাথি মারো, এই যে আমাদের সংগ্রামগুলো ছিল,
আমি দর্শকদেরকে বলছি এই একদিন তারকা কথনে এসে আমাদের যে গল্পগুলো বলবো আপনাদের চোখের পানি পড়বে যে আমি কতদিন না খেয়েছিলাম, নিশ্চয়ই। এই কতদিন না খেয়েছিল, এই কতদিন পালাই ছিল। তো এই গল্পগুলো আমি রুমার কাছে বলে থাকবো। নিশ্চয়ই আমরা আমাদের কর্তৃপক্ষ শুনছেন এবং দলগতভাবে যেহেতু আসে আমরা সবার কথাই শুনবো এই চেয়ারে বসে। নিশ্চয়ই আমার পাশে যিনি বসে আছেন তার কাছে একটু আসতেছি, তিনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি আমি তো মনে করছি আপনি ভুলে গেছেন। না ইথুন বাবু বলছেন আমি কিভাবে তাকে থামাই, না মনে করছি ভুলে গেছি। সেই জায়গাটিতে আমি যদি ওই মূল্যায়নের জায়গাটিতে আপনার কাছে আসি, রোজেন আপনি কি বলবেন বা এই সময়টা কেমন ছিল সেই জায়গাটি আপনাকে জিজ্ঞেস করি। আপনি কিছু যেহেতু বলেন আপনার প্রশ্নের দুটো পার্ট আমি পেলাম, সেটা হচ্ছে যে গুরু ইথুন বাবু হিসেবে ওনাকে মূল্যায়ন, জি। আর হচ্ছে আমাদের যেই স্ট্রাগলিং যে পিরিয়ডটা ছিল দুটো জিনিস। জি, গুরু ইথুন বাবু হিসেবে আমি ওনাকে আসলে ওনারা তো যথারীতি বললেনই, আমার নতুন করে কিছু বলার নাই, কিন্তু গুরুর চেয়ে আমি ওনাকে ভাই হিসেবে পেয়েছি অনেক বেশি। আর যেহেতু পেশাগত দিক থেকে আমি খুবই নগণ্য, কিন্তু আমিও সঙ্গীত পরিচালনা করছি, এই জায়গাতে একটা পেশাদারিত্বের যে জায়গাটা কিভাবে আনতে হয়, কিভাবে আসে, পরিপূর্ণ যে গাইডলাইনটা একদম হাতে ধরে, ইভেন কিছু কিছু সময় দেখা গেছে যে ওনার সঙ্গে আমার হয়তো একটু রাগারাগিও হয়েছে, মান অভিমান হয়েছে, পরে উনি আবার আমাকে জড়ায় ধরে। ইথুন বাবুকে অনেক রাগ করেন কিনা সবসময় রেগে যান? না, এটা হয় কি, একটা যখন আপনি অভিমানী কি বেশি? গাইডলাইন যখন দিবেন এবং আপনার স্টুডেন্ট বা মেন্টর হিসেবে যখন আপনি কাজ করবেন, তখন হয় কি যে কিছুটা মান, কিছুটা অভিমান, কিছুটা ভালোবাসা, কিছুটা রাগ, এটা একটা সুষম সংমিশ্রণ না থাকলে কিন্তু হয় না। তা আমি মনে করি সেদিক থেকে আমরা একটা বেস্ট অফ দি বেস্ট বড় ভাই মেন্টর চমৎকার দীক্ষা দিয়েছে, আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আসলে। তো যার জায়গাতে দেখা যাচ্ছে যে গানের তো অনেকগুলো পার্ট থাকে, লিরিক, টিউন, অ্যারেঞ্জমেন্ট, মিক্স মাস্টার, তারপরে ভয়েস। তো ভয়েসের পার্টগুলোতে দেখা যাচ্ছে শিল্পীরা গাইছেন তারা তাদের মতো করে, কিন্তু আর বাদবাকি যেই শুরু থেকে শেষ পর্যন্ত যেই পরিক্রমাটা, এই পরিক্রমার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে আমি বাবু ভাইয়ের সঙ্গে কাজ করছি অনেক দিন হলো, প্রায় 12 বছর হলো, এবং 12 বছর হয়েছে, অনেকটা সময়, এক যুগ। তো সম্পর্কের একটা পর্যায়ে দেখা গেছে যে আমি ওনাকে বাবু ভাই ডাকতাম আগে, পরে ব্রো বলে ডাকি, উনিও আমাকে ব্রো বলে ডাকে। হ্যাঁ, তো আমাদের যে এই বিষয়টা, এই কেমিস্ট্রিটা অনেক ভালো, এবং এটা গেল একটা বিষয়। আর অনবদ্য একজন মানুষ হিসেবে অনবদ্য, গুরু হিসেবে অনবদ্য। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার যে এখন চলে আসি আমরা আন্দোলন বা আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা ছিল এই সময়টাতে এটা আমি আগেও বলেছি, আবারও বলতে চাই যে মুরগি যেমন তার বাচ্চাদেরকে ডানা দিয়ে আগলে রাখে, সেভ করে, এই পুরো সময়টা উনি আমাদের সবাইকে ঠিক ওইভাবেই সেভ করেছেন। এবং অনেক ঝড়ঝাপটা দেখা গেছে যে উনি ওনার কাঁধে নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয়নি। আর আন্দোলন সংগ্রাম যেটা ব্যাপার, এটা তো আসলে কোনো দলের কোনো বিষয় না, এটা আমাদের একটা জাতীয় একটা সংগ্রাম ছিল, এবং এটা জনমানুষের, ছাত্র জনতা সবার একটা আন্দোলন ছিল। তো সেই জায়গাতে অ্যাজ এ শিল্পী হিসেবে, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে, এবং আমরা যে গ্রুপ আমরা সবাই যে কাজটা করেছি, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। কেন প্রাপ্তি? কেননা আপনার আজকে দেখেন আমরা খোলা মনে কথা বলতে পারছি, আমার যেটা বলার অধিকার সেটা আমি বলতে পারছি। তো এই অধিকারটা, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া আমি মনে করি, একটা দেশের নাগরিক হিসেবে। তো সেই জায়গাতে আমরা যেটা বাবু ভাই বললেন, প্রায় 40টার মতো আমরা গান করেছি এর মধ্যে, মানে এই যে 1.5 বছরে। তো শিল্পটা কি, যে কথা সাধারণভাবে প্রকাশ করা যায় না, সেটা যখন আপনি আর্ট নিয়ে, সেটা যখন একটা পেশাদারিত্ব নিয়ে প্রকাশ করবেন, সেটাকেই সাধারণত আমি মোটা দাগে শিল্প বলি। তো এই শিল্পীরা যদি তাদের জনমানুষের যে পালস, এটা যদি না বুঝে, বা সে মানুষের সমাজের, তারপরে মানে সমসাময়িক যে বিষয়গুলো, এগুলো তো শিল্পীরাই তো যুগে যুগে দেখা গেছে যে বিভিন্নভাবে তাদের কণ্ঠে উঠে আসছে, কবিতায় উঠে আসছে, অভিনয়ে উঠে আসছে। তা আমাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম নয়। আর শেষ পর্যন্ত আমরা সফলতা পেয়েছি, আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, এটাকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে আমাদের সবার অঙ্গীকার। এবং এই নিমিত্তে এখন আমাদের নেক্সট পরিকল্পনা আছে, এবং যে গভর্নমেন্টই আসুক বা যেই হোক, যেভাবেই হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এবং দেশ এবং জাতির জন্য আরো যদি কিছু করা যায়, প্রাপ্তি তো এইটুকুই, কারণ সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু দিন শেষে এই কাজগুলোই থেকে যাবে। দেশের জন্য আমরা আসলে মেইনলি আমরা দেশের জন্য কাজ করি। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যেখানে আমার নারী পোতা আছে, এখান থেকে তো অন্য কোথাও যাব না। আমার দেশকে যদি আমি ভালোই না বাঁচতে পারতাম, তাহলে তো আমাকে ওই রাজাকার হয়ে থাকতে হবে। এবং শিল্পীদের কন্ট্রিবিউশন সবসময় থাকতে হবে, এবং সবচেয়ে বেশি থাকতে হবে আমি মনে করি, এবং সবচেয়ে বেশি থাকবে। এবং এখানে আমার ছোট্ট কথা হচ্ছে, এবং মূল্যায়ন, আমরা যে মূল্যায়নগুলো করি না, দেখেন চ্যানেল আই থেকে অনেক শিল্পী কিন্তু বেরিয়ে আসছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন।
তারা কিন্তু চ্যানেল আই থাকে, আদার্স কিন্তু তাদেরকে ছাড়তে হবে, তারা অন্য কোথাও কাজ করতে হবে, তাদেরকে বুঝতে হবে। খালি চ্যানেলের আদর হলে হবে না, তো অমকের আদর নিতে হবে, সবকের সবাই। যেমন আমার শিল্পীদেরকে আমি বলি সবার কাছে যাও, তাহলে তুমি আমার মর্মতা বুঝতে পারবা, ভালোবাসাটা বুঝতে পারবা, অধিকারটা বুঝতে পারবা যে আমি তো তোমাকে এইভাবে করতাম। তো সেরকম বলতেছি চ্যানেল আই কিন্তু তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা আমার মতোই আমি মনে করি যে চ্যানেল আই সেরকম শিল্পী তৈরির জন্য কিন্তু চ্যানেল আই সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত। আমরা আমরা এখন আসলে ওইভাবে সবকিছু কাটিয়ে উঠতে পারছি না, তো মোকাবেলা করার চেষ্টা করছি। আমাদের বন্যার্থদের পাশে দাঁড়ানোর বিষয়, এটা তো আমরাও দাঁড়াইছি। আমরা তো বললাম না যে তারকা আলাপে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু সময় কম তো বলতে পারছিস না। কারণ অনেক আমরা যে বন্যার্থদের পাশে যে এই যে আমরা নোয়াখালীতে গিয়ে সবার পাশে দাঁড়ানো, এই যে এগুলো করুণ ব্যাপারগুলো এগুলো তুলে নিয়ে আসতে হবে। যেটা বড় ব্যাপার যে অল্প অল্প করে যে ফান্ড কালেকশন ফান্ড রাইজ করাটা। আমরা কিন্তু শহীদ মিনারে গান করে আমরা প্রায় 2,42,305 টাকা জমা দিয়েছি। তারপর নিজেরা চাঁদা তুলে গিয়ে আবার বন্যার্থদের পাশে দিই। তবে সবচেয়ে বেশি ভালো কথা বলে দিই, আমি একটা অন্যরকম চমৎকার বাংলাদেশ দেখতে পেয়েছি এই বন্যার্থদের সাহায্যে গিয়ে সবাই একসাথে কাজ করছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমার বাংলাদেশ চমৎকার। এবং এই প্রফুল্ল মন নিয়ে আপনি সামনে আর আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবেন, আমাদের জন্য উপহার দিবেন। এবং গতকালকে থেকে নিম্নচাপের কারণে প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং সেই কারণে কিন্তু আরও একবার আমরা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। যারা বন্যার্থ যারা ছিলেন, যারা কাটিয়ে উঠছিলেন, তাদের ক্ষেত্রে বিশেষ সমস্যা হচ্ছে। আবারও আমরা চেষ্টা করব প্রার্থনা করবার জন্য সবার জায়গা থেকে, সেটি পারবে এই মুহূর্তে। এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই আয়োজনে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, এবং নিশ্চয়ই সবার সঙ্গে আবার আড্ডা হবে, যাদের সঙ্গে আজকে কথা বললাম। শাফি ভাইকে অনেক ধন্যবাদ, চ্যানেলের দর্শককে তো বলতে হয় না, চ্যানেলের হৃদয়ের মাঝে দর্শক আবারও ধন্যবাদ আজকে আমাদেরকে নিয়ে আসার জন্য। তবে আমরা আসবো, বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন, দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।